শেষ হলো ভোট, অর্থাৎ লোকসভা ভোট, যা গত প্রায় 1.5 মাস ধরে চলছিল। 19 এপ্রিল যে ভোট শুরু হয়েছিল গতকাল তা শেষ হলো। আর এই বাংলায় 42 আসনের ভবিষ্যৎ কি, বা গোটা দেশে কি ভবিষ্যৎ, তা তো জানা যাবে মঙ্গলবার, মানে আর 2 দিনের অপেক্ষা, আজ এবং আগামীকাল। তার আগে যেটা আমরা দেখলাম যে সমীক্ষা অর্থাৎ এক্সিট পোল, তাতে সম্ভাব্য ফলের একটা আভাস পাওয়া যাচ্ছে। যদিও বারবার যে বিষয়টা আমরা বলছি যে এক্সিট পোলই ফাইনাল কোনো কথা নয়, তার কারণ এক্সিট পোলের অনেক সময় সমীক্ষা দেখা যায় সেটা একেবারেই ঠিকঠাক হয় না, আবার অনেক সময় দেখা যায় যে একটা আভাস পাওয়া যায়। অবশ্যই আজ আনন্দ সকালে তা নিয়ে আমরা আলোচনা করব। অন্যদিকে অশান্তি, গতকাল আমরা দেখলাম যে বাংলা আছে বাংলাতে, তার কারণ গতকাল সপ্তম তথা শেষ দফা ভোটে যেভাবে একের পর এক অশান্তির ছবি আমরা দেখলাম, তাতে ফের কি আরও একবার মাথা হেঁট হয়ে গেল না বাংলার? কারণ 57টি কেন্দ্রে গোটা দেশে ভোট ছিল, বাংলার 9টি কেন্দ্র বাদ দিয়ে আর কোনো জায়গা থেকে অশান্তির খবর এলো না। এসব কিছু নিয়েই আমরা আলোচনা করব। আলোচনা করতে এই মুহূর্তে আমার সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, অর্চনা মজুমদার, চয়ন ভট্টাচার্য, চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন, স্বপন দাস এবং মহানন্দা কাঞ্জিলাল। সকলকে স্বাগত জানাচ্ছি এবিপি আনন্দ স্টুডিওতে। তবে শুরুতেই এক্সিট পোল ঠিক কি আভাস দিল দেখুন। লোকসভার আসন সংখ্যার নিরিখে দেশের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান তৃতীয়, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের পরই। তাই বাংলার ফলাফলের উপর নজর গোটা দেশের। 42টি আসনের মধ্যে কটি কার ঝুলিতে যাবে তা জানা যাবে মঙ্গলবার। কিন্তু ভোট দেওয়ার পর ভোটাররা কি ভাবছেন, তার ভিত্তিতেই সম্ভাব্য ফলাফলের আভাস পাওয়ার চেষ্টা করেছে বিভিন্ন সমীক্ষক সংস্থা। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বড়সড় চমক দেখা যেতে পারে রাজ্য রাজনীতিতে। গতবার 22টি আসনে জিতেছিল তৃণমূল, এবার কমে তারা পেতে পারে 13 থেকে 17টি আসন। বিজেপি 18 থেকে বেড়ে 1 লাফে পৌঁছে যেতে পারে 23 থেকে 27টি আসনে। বাম কংগ্রেসের জোট 1টি থেকে সর্বোচ্চ 3টি আসন পেতে পারে। সি ভোটারের এক্সিট পোল অনুযায়ী তৃণমূল 41.5% ভোট পেতে পারে, বিজেপি পেতে পারে 42.5% ভোট, বাম কংগ্রেসের জোট 13.2% ভোট পেতে পারে, অন্যান্যর ঝুলিতে যেতে পারে 2.8% ভোট। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলে ইঙ্গিত তৃণমূল মাত্র 11 থেকে 14টি, বিজেপি 26 থেকে 31টি, আর ইন্ডিয়া জোট সর্বোচ্চ 2টি আসন পেতে পারে। পিপলস ইনসাইট পোল স্ট্র্যাটের এক্সিট পোল অনুযায়ী তৃণমূল 20টি, বিজেপি 21টি, আর কংগ্রেস 1টি আসন পেতে পারে। সিএনএক্স এর এক্সিট পোলে ইঙ্গিত পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল 14 থেকে 18টি, বিজেপি 22 থেকে 26টি এবং কংগ্রেস 1 থেকে 2টি আসনে জিততে পারে। জন কি বাতের এক্সিট পোল অনুযায়ী তৃণমূল 16 থেকে 18টি, বিজেপি 21 থেকে 26টি, আর কংগ্রেস সর্বোচ্চ 2টি আসন পেতে পারে। PMARQ এর এক্সিট পোলে আভাস পশ্চিমবঙ্গে তৃণমূল 20টি এবং বিজেপি 22টি আসনে জিততে পারে। ম্যাট্রিজের এক্সিট পোলে ইঙ্গিত 16 থেকে 20টি আসন তৃণমূলের ঝুলিতে, 21 থেকে 25টি আসন বিজেপির ঝুলিতে, আর সর্বোচ্চ 1টি আসন কংগ্রেসের ঝুলিতে যেতে পারে। টুডেস চাণক্যর বুথ ফেরত সমীক্ষায় আভাস তৃণমূল 17টি, বিজেপি 24টি, কংগ্রেস 1টি আসন পেতে পারে। এই সমীক্ষায় 5টি আসন কম বেশি হতে পারে। তবে এক্সিট পোলের ফলাফল মেলে কিনা তা জানা যাবে মঙ্গলবার। এবিপি আনন্দ। আমি সমীরদাকে দিয়ে শুরু করছি আলোচনা। সমীরদা, বারবার যেটা আমরা বলছি এটা এক্সিট পোল, এবং যেখানে আপনিও দেখলেন যে 41.5 এবং 42.5 অর্থাৎ 1% ভোটের ফারাক, সেখানে যখন তখন ফল এদিক ওদিক হতেই পারে, আর এটা শুধুমাত্র একটা আভাস। কিন্তু তারপরেও আপনার কাছে আমার প্রশ্ন যে এই এক্সিট পোলের যা সমীক্ষা, তা যদি মঙ্গলবার সত্যি প্রমাণিত হয়, তাহলে কি মনে হয় এই রাজ্যে দুর্নীতি এটাই কি সবথেকে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো তৃণমূলের কাছে? তাই যদি হতো 2014 সালে সারদা, 2016 সালে নারদ দিয়েও ভোট হয়েছে। আপনারা বলেছিলেন 2011 সালে এক্সিট পোলে 90 আসনে জিতবে তৃণমূল, সেটা হয়েছিল 184। আপনারাই 2016 সালে বলেছিলেন 152টা পাবে তৃণমূল, হয়েছে 211। আপনারাই বলেছিলেন 2021 সালে তৃণমূল পাবে 140, হয়েছিল 217। যাই হোক, আমি সবসময় মনে করি রাজনীতি সম্ভাবনার শিল্প। 2014 সালে বিজেপি ছিল 2, 2019 সালে নিঃসন্দেহ হয়েছে 18। কিন্তু মাথায় রাখতে হবে, এই যে দুর্নীতির প্রসঙ্গে আসছেন, যে দুর্নীতির কথা প্রধানমন্ত্রী, যদি এখন প্রধানমন্ত্রী বলবো না, ঈশ্বরের কথা তো বললেন, আমি একটু বিরত করে আপনাকে বলছি, সারদা নারদের কথা বললেন ঠিকই, কিন্তু এইবারের যে দুর্নীতির প্রসঙ্গ, প্রতিটা সরকারি ক্ষেত্রে যেভাবে দুর্নীতির সামনে উঠে এসেছে, একাধিক নেতা মন্ত্রী তৃণমূল কংগ্রেসের সরকারের তারা জেলে রয়েছে, তার প্রভাব
কতটা পড়তে পারে সেই নিয়ে কিন্তু আমরা নিঃসন্দেহে মানুষের মন নিশ্চয়ই তারা গণতান্ত্রিক অধিকারে কাকে দেবে আমি জানি না, তবে এটা মাথায় রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসকে যেভাবে, শুধু তৃণমূল কংগ্রেস নয়, আপনি অরবিন্দ কেজরিওয়াল বলুন, আপনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বলুন, সবাইকে এই যে বিরোধীদের কন্ট্রোল, এরা শুধু বিজেপি একা লড়েনি, বিজেপিকে আরও এগিয়ে দেওয়ার জন্য যারা লড়েছে সেটা বিচার ব্যবস্থার একাংশ, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলার চেষ্টা করেছেন, তার সাথে আছে ইডি, সিবিআই, আপনি এজেন্সির কথা যখন বলছেন তখন এটাও কিন্তু ঠিক, বিরোধীরা, আমাদের রাজ্যের বিরোধীরা এই কথাও বলেছে যে এটা শুধুমাত্র তৃণমূল ভোটে লড়ছে তা না, তার সঙ্গে এজেন্সি অর্থাৎ পুলিশ তাদের সঙ্গে রয়েছে, রাজ্য পুলিশ তাদের সঙ্গে রয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দফায় যদি আপনি ভোট অফ পার্সেন্টেজ গোটা ইন্ডিয়া দেখেন যে ইসবার 400 পার, সেখান থেকে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ আসবো 400 পার অবশ্যই আসবো, কিন্তু আমি অর্চনাদির কাছে যাব। এ রাজ্যের বিষয় আমি তো দেখা যাচ্ছে মোটামুটি গেরুয়া ঝড়ের ইঙ্গিত, 42-এর মধ্যে 23 থেকে 27টি পেতে পারে বিজেপি। কেন পাবে না? আজকে মানুষ শক্ত হয়ে রুখে দাঁড়িয়েছে দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, প্রতারণার বিরুদ্ধে। এই যে যেভাবে মানুষ গত 11 বছর প্রতারিত হয়েছে এবং তার সঙ্গে তাদের চোখ খুলে তারা দেখতে পাচ্ছে কেন্দ্রীয় সরকার না থাকলে আজকে বাংলার অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হতো। সেই জায়গা দাঁড়িয়ে মানুষ তাদের অস্তিত্ব রক্ষা চায়, তাদের উন্নয়ন চায়, কিন্তু এটাও তো ঠিক যে কেন্দ্র তাদের পাওনা টাকা দেয়নি, যেটা বারবার তৃণমূল সরকার বারবার আমরা দেখেছি যে তৃণমূলের তরফ থেকে সেটা বলা হয়েছে, সেটাও তো একটা ফ্যাক্টর রয়েছে। আপনি বলবেন, এক সেকেন্ড সমিতা, অনেকে আছে তো সবাই মিলে কথা আমরা বললে খুব মুশকিল হবে, সেটাও যেমন আমরা দেখেছি। তার মানে আপনি বলবেন যে মানুষ আপনাদের কথা শুনেছে না, মানুষ বাস্তব দেখেছে, মানুষ দেখছে যে একদিকে যেমন তাদের অবস্থা, ভবিষ্যৎ কি, চাকরি নেই, বাকরি নেই, চুরি, কারো বান্ধবী হলে টাকার পাহাড় খাটের নিচে, আর সাধারণ মানুষগুলো, বিশেষ করে আমি যেই অঞ্চলে কাঞ্চি করি, বসিরহাট, সন্দেশখালী, সেখানে শুধু মহিলাদের ওপর অত্যাচার তৃণমূল নেতাদের নয়, সেখানে তাদের পেটের রুটি রুজি, জমি সমস্ত কেড়ে নেওয়া হয়েছে। আর চাকর, পুলিশ রাতের অন্ধকারে এই লোকগুলো যদি মুখ খুলতো, পুলিশকে দিয়ে তৃণমূলের নেতারা, এবং তৃণমূলের নেতারা পুলিশের উর্দি পরে, একজন পুলিশ তো 10 জন নেতা রাত্রিবেলা লাথি মেরে দরজা ভেঙে মেয়েদের ঘর থেকে টেনে যে ইস্যু আমরা দেখেছি যে যতবার নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, বিজেপির তাবড়ো নেতারা এখানে এসেছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, এই দুটো ইস্যু নিয়ে কিন্তু বারবার তাদের সরব হতে দেখেছি। এবং যদি এক্সিট পোল সত্যি হয়, যদি প্রমাণিত হয় যে এই এক্সিট পোলই, এই ফলই মঙ্গলবার আমরা দেখতে পাবো, তাহলে এই দুটো ফ্যাক্টর যে বাংলায় বড় কাজ করেছে তার সন্দেহ নেই। আমি চলে আসছি চয়নদার কাছে। চয়নদা, এইবার বাম কংগ্রেস জোট যে বঙ্গে একটা এক্স ফ্যাক্টর হতে চলেছে, এটা কিন্তু রাজনৈতিক মহল একটা আন্দাজ করেছিল। এই ফল দেখে, এক্সিট পোলের যে সমীক্ষা, তা দেখে কি মনে হচ্ছে? দেখুন, এক্সিট পোলের সমীক্ষা দেখে মনে হওয়ার জায়গাটা খুব একটা জোরালো নয়। এই কারণে আপনাকে বলছি, এখানে এক্সিট পোল যেভাবে স্যাম্পলিং করা হয় এবং রাজনৈতিক ওভারঅল পরিস্থিতি, আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে যেভাবে এক্সিট পোলটা করার কথা, সেটা কতটা সম্ভব এ নিয়ে আমাদের সংশয় আছে। কারণ এই যে মানুষ কতটা, অবশ্যই যেটা সেটা হচ্ছে কি, মানুষ কতটা খুলে কথা বলার জায়গায় আছেন। আমরা তো গতকাল ডায়মন্ড হারবারের যেভাবে নির্বাচন হয়েছে, তাতে আমরা ডায়মন্ড হারবারের পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি। এই জায়গাগুলোতে আপনি কী বার করবেন? এবং শুধু তাই না, আপনাকে বলি টাইট সিচুয়েশন, হ্যাঁ, এটা চন্দনরা আরও ভালো বলে, কারণ ওরা নিজেরা স্যাম্পলিং করে ওই ব্যাপারটা ক্লাস নেয় পর্যন্ত। এই টাইট সিচুয়েশনে জনগণ কতটা তাদের মনের কথা খুলে বলতে পারবেন, সেটাও একটা জায়গা। আর দ্বিতীয় হচ্ছে কি, কাপ্পাল সিদ্দিক, গৌরী লঙ্কেশের ইতিহাস যার দেখবার পর অনেক সাংবাদিকই নিজেদের কথাবার্তাগুলো যে বড় চ্যানেল, সেগুলোতে না বলে নিজেদের ইউটিউব চ্যানেল বলুন বা ফেসবুক পেজ বলুন, সেগুলোতে বলছেন। সেটাতে কিন্তু এই নির্বাচনী সমীক্ষায় যা আসছে, তার রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি না। এটা খুব স্পষ্ট। দেখো, একটা কথা এখানে বুঝতেই হবে, সেটা হলো যে আজকে যে কারণগুলোকে সামনে রেখে এই এক্সিট পোলটা হয়েছে, সে কারণগুলো কিন্তু মূলত রয়ে গেছে কয়েকটা প্র্যাকটিক্যাল বা ফিজিক্যাল ইস্যু। ধরো সন্দেশখালী তো উন্নয়নের মাপকাঠি না, ওটা অবশ্যই একটি ঘটনা যেটা সামাজিক সংকট। তার পরবর্তী সময়ে তুমি যদি দেখো যে সারা পশ্চিমবাংলা জুড়ে, সন্দেশখালী কিন্তু শুধু পশ্চিমবঙ্গে আটকে ছিল না, এক্স্যাক্টলি সারা ভারতবর্ষের একটা ইস্যু তৈরি করা হয়েছে। কিন্তু আমি বলছি এটা একটা সামাজিক ইস্যু, এটা একটা সামাজিক ইস্যু। আমার বলার উদ্দেশ্য এটা
তার পরবর্তী সময় 4 তারিখে রেজাল্ট পরিষ্কার করবে কি হয় শুনেনি চন্দন, আমি সবার কাছে আসবো চন্দন। তারপরে যে ঘটনাটা এসছে সেটা হলো যে আজকে পশ্চিমবাংলা একটা মেরুকরণের অভাবনীয় চেষ্টা, যেটা 2021-এ করবার চেষ্টা করা হয়েছে, এবং আমরা বারবার দেখেছি প্রধানমন্ত্রী এখানে যে বক্তব্যগুলো রেখেছেন এবং তার কাউন্টার মমতা দেবী করেছেন, মূলত দুটো ক্ষেত্রেই ছিল নন প্রোডাক্টিভ এবং দুটো ক্ষেত্রেই ছিল তুতু ম্যামের একটি ডাইমেনশন। আমার বলার উদ্দেশ্য অন্য জায়গাতে যে আজকে এক্সিট পোলের হিসেব মেলবার না মেলবার অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে যে কনস্ট্রাকটিভ ভিউ, চয়নদার কথা অনুসারে আমি চয়নদাকে সমর্থন করে বলছি, যে কনস্ট্রাকটিভ ভিউ অর্থাৎ উন্নয়নের ভিউ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা বিজেপির প্রচার বা তৃণমূলের প্রচারে ছিল না। সুতরাং দেখতে হবে একটা ব্যাপক শ্রেণীর মানুষ যারা র্যান্ডাম স্যাম্পলিংয়ে তারা ওপিনিয়নগুলো দিয়েছে কিনা। যদি না দিয়ে থাকে তাহলে এক্সিট পোল কিন্তু মিলবে না, এবং এটা স্বাভাবিক অর্থে মিলবে না। একেবারে এক্সিট পোল মিলবে কি মিলবে না সেটা তো অবশ্যই একটা প্রশ্ন, এবং সেটা সবসময়ই একটা প্রশ্ন থাকে। অনেক ক্ষেত্রে মেলে, অনেক ক্ষেত্রে মেলে না। কিন্তু যেটা আমরা বলছি যে মানুষের মনের একটা আভাস যদি পাওয়া যায় এই এক্সিট পোলে, অবশ্যই মঙ্গলবারের জন্য তো অপেক্ষা করতেই হবে। মহানন্দাদি, যেভাবে দেখা যাচ্ছে এক্সিট পোলের যে সমীক্ষা শুধু একটা মাত্র না, একাধিক সংস্থা যা এক্সিট পোল করেছে অনেকটা কিন্তু মিল রয়েছে তাদের মধ্যে। কি মনে হয় মানুষের মনের আভাস কি তাহলে পাওয়া যাচ্ছে? এক্সিট পোল এক ধরনের মেকানিজম যেটা দিয়ে একটা আভাস তৈরি করার চেষ্টা করা হয়, কিন্তু সেটা সবসময় মেলে না, এটা অনেকে আগেই আমার পূর্ববর্তী বক্তারা বললেন। কিন্তু সামগ্রিকভাবে ভোটের কতগুলো পার্সপেক্টিভ আছে। যেমন প্রথম কথা হচ্ছে যেটা দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে নিশ্চয়ই শাসক দলও মেনে নিয়েছেন যে সর্বক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এখন দুর্নীতি দমনের জন্য শাসক দলের রিয়াকশন কি, দিস ইজ অ্যানাদার পার্সপেক্টিভ, যেটা মানুষ চায়। দুর্নীতি হতে পারে, সারা পৃথিবী জুড়ে দুর্নীতি আছে, এমন নয় যে শুধু পশ্চিমবঙ্গে দুর্নীতি। অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে দুর্নীতির কোনো প্রভাব ভোটে পড়ছে না, কারণ সারদা নারদায় পড়েনি। তার কারণ কি? তার কারণ হচ্ছে সেই সময় বিরোধী দল সেইভাবে কিন্তু সংগঠিতও ছিল না, তারা কিন্তু সেই প্রচারটা করতে পারেনি। এবারে যেরকম পশ্চিমবঙ্গ সরকার এনডিএর তোমার জোট, কংগ্রেস জোটের সঙ্গেই বলো বা অন্যভাবেই বলো, সারা ভারতে যে জিনিসটা প্রজেক্ট করার কথা ছিল আশানুরূপভাবে সেটা কিন্তু হয়নি। কারণ এটা ঠিক না যে নরেন্দ্র মোদীজি নিশ্চয়ই উনি এবার প্রধানমন্ত্রী হবেন, এটা বোঝাই যাচ্ছে, কিন্তু এমন নয় যে তার বিরুদ্ধে ক্ষোভ নেই, প্রচুর ক্ষোভ আছে। তার বিরুদ্ধে ক্ষোভ কতটা আছে, সেই ইস্যুগুলো কতটা আনতে পেরেছে সেটা প্রশ্ন। আমরা একবার এই গোটা দেশের নিরিখে এনডিএ কত পেতে পারে, ইন্ডিয়া জোট কত পেতে পারে, অর্থাৎ কি সমীক্ষা হয়েছে সেদিকে নজর দেব। দেশে কি ফের আসছে মোদী সরকার? নরেন্দ্র মোদীর হ্যাট্রিক, নাকি শিকেন ছিড়বে বিরোধীদের জোট ইন্ডিয়ার ভাগ্যে? মঙ্গলবার কার মঙ্গলাভ হবে? ইভিএম খোলার পরে স্পষ্ট হবে এই প্রশ্নগুলোর উত্তর। তবে তার আগে বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে ভোটের সম্ভাব্য ফলাফলের একটা আভাস পাওয়ার চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা সি ভোটার। তাদের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 353 থেকে 383টি আসন, ইন্ডিয়া পেতে পারে 152 থেকে 182টি আসন এবং অন্যান্যরা 4 থেকে 12টি আসন পেতে পারে। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এনডিএ 45.3%, ইন্ডিয়া 39.9%, আদার্স 14.8% ভোট পেতে পারে। এবার দেখে নেওয়া যাক এবারের ভোটে কংগ্রেস ও বিজেপি কটি করে আসনে জিততে পারে। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি একাই 315টি এবং কংগ্রেস 74টি আসন পেতে পারে। অন্যান্য সংস্থার সমীক্ষাতেও এনডিএর ফের সরকারে আসার ইঙ্গিত মিলেছে। নিউজ নেশনের সমীক্ষা অনুযায়ী এনডিএ 342 থেকে 378, ইন্ডিয়া 153 থেকে 169 এবং অন্যান্যরা 21 থেকে 23টি আসন পেতে পারে। ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী এনডিএ 353 থেকে 368, ইন্ডিয়া 118 থেকে 133 এবং অন্যান্যরা 43 থেকে 48টি আসন পেতে পারে। জন কি বাতের সমীক্ষা অনুযায়ী এনডিএ 362 থেকে 392, ইন্ডিয়া 141 থেকে 161 এবং অন্যান্যরা 10 থেকে 20টি আসন পেতে পারে। ডি ডায়নামিক্সের সমীক্ষা অনুযায়ী এনডিএ 371, ইন্ডিয়া 125 এবং অন্যান্যরা 47টি আসন পেতে পারে। পিএমএআরকিউ এর সমীক্ষা অনুযায়ী এনডিএ 359, ইন্ডিয়া 154 এবং অন্যান্যের ঝুলিতে 30টি আসন যেতে পারে। এবিপি আনন্দ। তাহলে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কোনো ফ্যাক্টরই হলো না যদি এই এক্সিট পোলের সমীক্ষাকে আমরা মান্যতা দিই, তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এবং নাকি প্রশ্নটা এই জায়গায় হলো যে অ্যান্টি ইনকামবেন্সি ছিল ঠিকই, কিন্তু নরেন্দ্র মোদীর অল্টারনেটিভ মানুষ আর কাউকে খুঁজে পায়নি, ইন্ডিয়া জোটকে ভরসা পায়নি, তাই এই সমীক্ষার রেজাল্ট। একেবারে ঠিক, তোমার শেষেরটা একদম ঠিক। প্রথম কথা হচ্ছে
নরেন্দ্র মোদী স্ট্রেচারের সামনে একটা বিরোধী নেতা হিসেবে তাকে তার সমকক্ষ হতে পারে এমন একজন নেতার নাম বিরোধী পক্ষ কেউ দিতেই পারেনি। তো স্বাভাবিকভাবে দক্ষ প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বাসযোগ্য মুখ হিসেবে নরেন্দ্র মোদীর কোনো বিকল্প এদের কাছে ছিল না। বিশেষ করে কোভিডের পর নরেন্দ্র মোদী যেভাবে দেশের অর্থনীতিকে পরিচালনা করেছে, এটা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিরোধী দলের অনেক লোক হয়তো সামনাসামনি বলে না, কিন্তু তারা বলে। অর্থনৈতিকভাবে এটা মানতে পারছি না একটুখানি। না আমি বলে পয়েন্টে বলবেন না, অন্য পয়েন্টে। না আমি একটু বলে, অর্থনৈতিক অবস্থা ভালো না, ভারতের অর্থনৈতিক অবস্থা ভালো না। হাজার হাজার আমার সময়টা নিয়ে আমি সময়টা বলি। তো এই সবগুলো নিয়ে বিজেপির বিকল্প কোনো ছিল না। সেই জন্য এক্সিট পোল আজকে সবচেয়ে কম যদি দেখা যায় 343। আমি মোটামুটিভাবে ধরে নিচ্ছি 350 নিচে এনডিএ পাচ্ছে না। আমি বাংলাতে ফিরে আসি। বাংলাতে যদি আমরা দেখি, এত প্রতিষ্ঠান বিরোধী যদি কেউ বলে, আমি প্রতিষ্ঠান বিরোধী বলবো না, এত মমতা বিরোধী হাওয়া 2008-এর পর 2009-তেও ছিল না সিপিএমের বিরুদ্ধে। এত মমতা বিরোধী হাওয়া, মানে মমতার মুখটাই সাধারণ মানুষ দেখতে চাইছে না, যে কারণে অনেক বুথে বিজেপি এজেন্ট না দিও সেসব বুথে বিজেপি জিতবে। বেশ, আমি চলে আসি একটু চন্দনদার কাছে। চন্দনদা, কি মনে হয়? আমি যেহেতু গোটা দেশের নিরিখে আলোচনা করছি, গোটা দেশের নিরিখে এই পর্বে আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে চন্দনদা কি মনে হয় প্রত্যেকটা চ্যানেলের, মাফ করবেন, প্রত্যেকটা এই যে সংস্থার এক্সিট পোল, তাতে যা আভাস পাওয়া যাচ্ছে যে ইসবার ফের মোদী সরকার, হ্যাঁ 400 পার, এটা কোনো জায়গায় প্রজেক্টেড হয়নি, যদিও মল্লিকার্জুন খাড়গে বলছেন যে 295 ইন্ডিয়া জোট পেতে চলেছে। ইন্ডিয়া জোট শুরু থেকে এই যে জমাট বাঁধলো না, মানুষের মনে কি তাহলে সেটারই প্রতিফলন? না না, দেখো আমি আবারও বলি যে এক্সিট পোলের যে ফিজিক্যাল এরিয়া, সেখানে যথেষ্ট কোয়েশ্চেন আছে, সুতরাং আমি শুধু এক্সিট পোলকে সামনে রাখবো না। আমি তার পাশাপাশি তুমি দেখবে প্যান ইন্ডিয়াতে একটা জিনিস বুঝতে হবে যে গতবারেও সাউথ ইন্ডিয়া থেকে বিজেপির কালেকশন খুব কম ছিল, তথাপি একটি বড় কালেকশন ছিল, মানে সিট কালেকশন ছিল, সেটা কর্ণাটকে। কিন্তু কর্ণাটক, তেলেঙ্গানা, কর্ণাটকে এক বছর আগে আপনারা এলেন, সরকারে এলেন 6 মাস আগে তেলেঙ্গানা, কিন্তু তারপরেও এক্সিট পোলকে মানতে হলে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে ধরে রাখা গেল না, কংগ্রেস ধরে রাখতে পারছে না। এক্সিট পোলের ফিজিক্যালিটি নিয়ে বা তার তথ্য নিয়ে বা তার প্রভাব নিয়ে আমার সন্দেহ আছে, আমি সেখানে যাচ্ছি না। আমি আলটিমেটলি যেটা বলছি, একটি সরকার ওখানে আছে, গতবার 4টে সিট অসম্ভব, এবার সিট বাড়তে হবে, তেলেঙ্গানাতে সিট বাড়তে হবে। আর উত্তর ভারতে যে স্যাচুরেশন আছে, ধরো 25টা রাজস্থান, তুমি দেখো 40টার মধ্যে, আই মিন 38টা স্যাচুরেশনের উপরে তো উঠতে পারবে না। একদমই তাই, কিন্তু উত্তর ভারতে যে যদি কোথাও একটু গন্ডগোল হয়, যেটা এক্সিট পোলে দেখা যাচ্ছে যে কয়েকটা সিট এদিক ওদিক যদি হয়েও থাকে বিজেপি, সেটা কিন্তু মেকআপ হয়ে যাচ্ছে পূর্ব এবং দক্ষিণ দিয়ে, এমনটাই সমীক্ষায় আসছে।